বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন ইরান এবং যুক্তরাষ্ট্রের সংঘাত। মধ্যপ্রাচ্যের এই টানাপোড়েন এখন আর কেবল দুই দেশের সীমাবদ্ধ দ্বন্দ্ব নয়, বরং এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে এক বৈশ্বিক ভূ রাজনৈতিক সংকটে। প্রশ্ন উঠছে যে এই সংঘাত কি আরও বড় ধরনের যুদ্ধের রূপ নিতে পারে? যদি সংকট পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় তাহলে এর প্রভাব কি হবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই বৈশ্বিক অস্থিরতার ঢেউ বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতি এবং কূটনীতিতে কী ধরনের চাপ তৈরি করতে পারে। আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের বাস্তব চিত্র, সম্ভাব্য বৈশ্বিক প্রভাব এবং এই সংকটের মধ্যে বাংলাদেশের অবস্থান কি হতে পারে। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছে এবং আপনারা দেখছেন RICL প্রেজেন্টস মিট দ্য পিপল। আজ আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি স্টুডিওতে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং একই সাথে রয়েছেন ভূ রাজনীতি বিশ্লেষক জনাব পারভেজ করিম আব্বাসী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। জনাব পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে শুরুতে যাই যে যুদ্ধ পরিস্থিতি গত 7 দিন ধরে নিউজের হেডলাইনে রয়েছে বা সার্বিকভাবে সব জায়গায় আলোচনা রয়েছে। এই যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে বলে আপনি মনে করেন? দেখুন, জুনের যে 2025-এ যে প্রথম যে স্ট্রাইকটা করলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর, সেই যুদ্ধেরই হচ্ছে আমি বলবো যে লজিক্যাল এখানে হচ্ছে কালমিনেশন বা যে যুদ্ধের এখানে একটা সমাপ্তি যেটা আছে সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এই যুদ্ধটা এখন এমন একটা অবস্থায় গেছে যে ইট ইজ এ পয়েন্ট অফ নো রিটার্ন। কেন ইরান এর উপর তো যে আক্রমণটা করা হয়েছে এবং ওদের যে সুপ্রিম যেখানে লিডার বা রাহবার যাকে বলা হয়, যে গাইড, আয়াতুল্লাহ খামেনির মৃত্যু, তারপর ডিফেন্স মিনিস্টারের মৃত্যু, IRCG ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের যেখানে কমান্ডার ইন চিফের মৃত্যু, তো এবং এতগুলো এবং বেশ প্রায় 40-এর অধিক এখানে হচ্ছে যে টপ র্যাঙ্কিং এখানে অফিসিয়ালস, নট টু ফরগেট যে এখানে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আহমেদিনেজাদের মৃত্যু এবং প্রায় 1100-র অধিক এখানে ইরানি এখানে হচ্ছে যে বেসামরিক এখানে ব্যক্তির এখানে মৃত্যু। এটা কিন্তু ইরানের এখানে হচ্ছে যে এখানে যে পুরোপুরি এখানে হচ্ছে একটা এক্সিস্টেন্সিয়াল চ্যালেঞ্জ বা এটা হচ্ছে অস্তিত্বের সংকট এখানে চলে আসে। এবং বেনিয়ামিন নেতানিয়াহু আগে থেকেই বলছিল যে এখানে হচ্ছে এবার ওদের লক্ষ্য হচ্ছে, অভিষ্ট লক্ষ্য হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ। কেন ইরানের যে এখানে এই আয়াতুল্লাহদের রেজিম আছে তাদের কাছে ইসরায়েল হচ্ছে যে তাদের হচ্ছে বলবো হচ্ছে যে জন্মশত্রু, এবং ইসরায়েল তার অস্তিত্বটাকে এখানে আমি বলবো যে ওরা বিপন্ন মনে করে যতক্ষণ ইরান আছে। এবং তার সাথে সাথে যুক্তরাষ্ট্র আছে যারা এখানে সবসময় বলেছে যে যাদের এখানে গোলটা ছিল যে ইরান যাতে হচ্ছে যাদের এখানে যে নিউক্লিয়ার ওয়েপন্স ক্যাপাবিলিটি যাতে না অর্জন করতে পারে। এবং আমরা তো দেখলাম যে এখানে যে নেগোসিয়েশন যেটা হচ্ছিল আপনার জেনিভাতে সুইজারল্যান্ডে, ইরানের এখানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী এখানে মধ্যস্থতায় এই যে সময়টা ছিল তখন একটা যুদ্ধে এখানে সংকটটা এখানে আবার নিরসন হওয়ার একটা সম্ভাবনা দেখা গেছে। ইরান কিন্তু বলেছিল যে এনরিচ ইউরেনিয়ামটা ওরা যে মাত্রা এনরিচমেন্ট করছে ওটাকে ওরা কমিয়ে দেবে যাতে এটা থেকে এখানে কোনো দিন এখানে পারমাণবিক ওয়েপন্স না ওরা ডেভেলপ করতে পারে। তো এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী এটাও বলেছিলেন যে একটা ব্রেক থ্রু হতে পারে। তো এখন যেটা হলো, এখন যেটা বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ওয়াজ বাইং ফর টাইম। এটা হচ্ছে দুটো জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি ছোট করে। এক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সামনে মিড টার্ম ইলেকশনস আছে এবং ওনার হচ্ছে এটা অবভিয়াসলি এনার হচ্ছে যে এখানে হচ্ছে যে ইউগভ বা অন্যান্য পোলস আছে, এখানে হচ্ছে এইবার হচ্ছে ওনার সর্বনিম্ন রেটিং 36%-এর মতো। তো মিড টার্ম ইলেকশনস আগে হি নিডস আ উইন। আর বেনিয়ামিন নেতানিয়াহু হচ্ছে যে এই বছরের শেষে তার নির্বাচন আছে এবং এই নির্বাচনে যদি সে সংখ্যাগরিষ্ঠ এখানে ভোট পেতে চায় তাহলে এই ইরানের যদি এখানে যে রেজিম চেঞ্জ করতে পারে তাহলে তাকে হিরো হিসাবে মনে করা হবে। এবং আমাদের এটা না বললেই নয় যে ইসরায়েলে কিন্তু বিরোধী দল এবং হচ্ছে যে সরকারি দল এবং প্রায় ইসরায়েলে প্রায় 59% লোক কিন্তু এই যে ইসরায়েলের যে আক্রমণ বা আগ্রাসন এটাকে কিন্তু সমর্থন করে। এবং এখন কিন্তু আমরা শুনছি এরেটসের কথা, মানে গ্রেটার ইসরায়েল, বৃহত্তর ইসরায়েল, মানে হচ্ছে আপনার কিছু সিরিয়ার অংশ, কিছু আপনার হচ্ছে জর্ডানের অংশ, কিছু লেবাননের অংশ, এগুলো দিয়ে এখানে বড় একটা বৃহত্তর বাইবেলের আমলে যে একটা মিথিক্যাল একটা গ্রেটার ইসরায়েল ছিল এটার একটা ক্যাম্পেনিং করছে। এবং অনেকে বলছে যে যেহেতু গাজার যুদ্ধতে ইসরায়েল একটা স্টেলমেট হয়ে গেছে, এই স্টেলমেটটা হওয়ার পরে
ওরা যে পুরোপুরি যেখানে মিলিটারি এখানে হচ্ছে যে ট্যাকটিক্যাল ভিক্টরি হচ্ছে, কিন্তু স্ট্র্যাটেজিক অবজেক্টিভস এখনো হয় না, কেন এখনো হচ্ছে হামাস এখানে আছে অন গ্রাউন্ড। সো বিনামিন নেতানিয়াহু ওখান থেকে অ্যাটেনশন ডাইভার্ট করতে চাচ্ছে। এবং এখন যেটা করেছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের আগ্রাসনে, ইরানে এখানে যে কমান্ড যেটা আছে ওরা ওয়ার গেম করেছিল যে কীভাবে হচ্ছে কস্ট অফ ক্যারিং আউট দ্য ওয়ার ওরা অনেক বেশি বাড়াতে পারে। তার জন্য আপনি দেখবেন যে পুরো হচ্ছে মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েলের উপর ওরা আক্রমণ করে নেই ব্যালিস্টিক মিসাইলস দিয়ে, কেন ধারণা করে ওদের কাছে 2000 শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলস আছে, আর প্রচুর শাহিদ কামিকাজি ড্রোনস আছে। তো এখন এইটা দিয়ে ওরা এটা শুধু ইসরায়েলে আক্রমণ করে নেই, বাট যেখানে মধ্যপ্রাচ্যে যেসব জায়গায় আপনার এখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং যুক্তরাজ্যের এখানে সামরিক এবং অর্থনৈতিক ঘাঁটি আছে সেখানে আক্রমণ করেছে। এবং গালফ স্টেটসে আপনি দেখুন সৌদি আরেবিয়া, কুয়েত, ইউনাইটেড আরব এমিরেটস, আপনার কাতার, আপনার বাহরাইন, এমনকি শুধু টার্কি এবং সাইপ্রাসে ওরা আক্রমণ করেছে। এবং তার জন্য এখন করছে কি মধ্যপ্রাচ্যে এখন গালফ অ্যালায়েন্সগুলোর মধ্যেও ওখানে হচ্ছে এক ধরনের যুদ্ধ নিয়ে এখানে আশঙ্কা বাড়ছে। ওরা বহুবার বলেছিল যে যুক্তরাষ্ট্রকে ওরা প্রাইভেটলি ওরা প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝাতে চেয়েছিল যে ইরানকে যাতে রেজিমটাকে চেঞ্জ যাতে এইভাবে না করতে চায়, কেননা হচ্ছে তাহলে যেটা হবে হচ্ছে যে ইরান হচ্ছে পুরো কনফ্লিক্টটাকে সব জায়গায় ছড়িয়ে দেবে এবং হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়াতে যেটা হচ্ছে সারা বিশ্বের 20% যে তেল এবং গ্যাসের যে সরবরাহ ওটাও ডিসরাপ্টেড হচ্ছে। একটা রিজিনাল কনফ্লিক্ট দেখছি ইরান আর ইসরায়েল। আর 2 নম্বরটা হচ্ছে সর্বশেষ কথা, একটা ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট দেখছি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার। কেননা ইরান কিন্তু হচ্ছে চীনকে হচ্ছে তাদের 13.5% তাদের যে তেল ওরা কিন্তু সরবরাহ করতো। ভেনিজুয়েলাতে এর আগে যেখানে রেজিম চেঞ্জ হচ্ছে 4.5% তেল সরবরাহ করতো। তো চীনের যে সাপ্লাই চেইনটা আছে এটা যুক্তরাষ্ট্র কিন্তু ডিসম্যান্টেল করছে এবং অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স থেকে ভেনিজুয়েলা সরিয়ে দিয়ে গেল, তার আগে আপনার সিরিয়া সরে গেল, লিবিয়া সরে গেল, এখন কিন্তু হচ্ছে ইরানের পালা হচ্ছে। তো আস্তে আস্তে আবার চীনকে আইসোলেট করারও কিন্তু একটা ওয়াইডার গেম প্ল্যান আমি দেখতে পাচ্ছি। বুঝতে পারছি, অনেক ধন্যবাদ। জনাব হুমায়ুন কবির, আপনার কাছে এই প্রসঙ্গেই আসি, যেহেতু দেখা যাচ্ছে যে এই ইরান যুক্তরাষ্ট্র সংঘাত পরিস্থিতি খুব একটা সহসা কি সমাধান আপনি দেখেন কিনা, আর একই সাথে রয়েছে যে পরাশক্তিগুলো রয়েছে, যে দেশগুলোর কথা বলা হয় তারা কোন দিকে যাচ্ছে, বিশেষ করে রাশিয়া চীন যদি এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে তাহলে কীরকম হতে পারে পরিস্থিতি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। পারভেজ আব্বাসী যেটা বললেন তার থেকে 2-1টা কথা নিয়েই আমি শুরু করি। একটা হচ্ছে যে এখানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের আঞ্চলিক কৌশল বা আঞ্চলিক অবজেক্টিভ যদি বলে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক তার যে ভূরাজনৈতিক লক্ষ্য আছে, এই দুটোর মধ্যে আমার ধারণা একটা কনভার্জেন্স হয়েছে। এবং যার ফলে আপনি দেখবেন এই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউকনস যাদেরকে বলা হয়, নিউ কনজারভেটিভ, তারা কিন্তু এই প্রজেক্টটা নিয়ে গত শতকের শেষ দিক থেকেই কাজ করছে এবং একটা একটা করে তারা কিন্তু ইরাক আক্রমণ থেকে শুরু করে লিবিয়া, সিরিয়া, আপনি দেখবেন যে এরকম দেশগুলো, সুদান এখন এসে ইরানের উপর পড়েছে। সো এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিউকন প্রজেক্টের অংশ, তার একটা উপাদান হচ্ছে এখন ইরান। এবং ইসরায়েলের জন্য যেটা হচ্ছে, যেটা পারভেজ আব্বাসী সঠিক বলেছে, যে আঞ্চলিকভাবে ইসরায়েল একমাত্র ইরানকেই তার প্রতিদ্বন্দ্বী মনে করে এবং তাকে যে কোনোভাবেই তাকে ধ্বংস করার জন্য তারা অনেক দিন ধরে, আমি জাতিসংঘে যেহেতু কাজ করেছি একটু বোঝবার চেষ্টা করি, নেতানিয়াহু কিন্তু জাতিসংঘে গিয়ে এখন থেকে 15 বছর আগে থেকে ওই বোর্ড নিয়ে এসে দেখায় যে নিউক্লিয়ার ওয়েপন কত, আর কয় মাস লাগবে, কয় বছর লাগবে ইরানের পারমাণবিক অস্ত্রটা তৈরি করতে। তো সেই রকম একটা বাতাবরণ অনেক দিন ধরে তৈরি করছিল। আমার ধারণা সেটা কি আদতে প্রমাণ করতে পেরেছে কখনো? মানে এটা নিয়ে শোনা যায় সবসময়, তারাও দাবি করে আসে, এখন দাবি করছে, কিন্তু এখন একটা সম্ভাব্য বিশ্বাসের জায়গাটা, যেই জায়গা যেটা আমার ধারণা এই অবস্থাটাকে প্রেসিপিটেট করেছে, সেটা হচ্ছে যে গত জুন মাসে যখন তারা আক্রমণ করে ইরানকে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর তারা বমিং করে মোটামুটি নষ্ট করেছে। কিন্তু একটা জায়গায় যে 460 কিলোগ্রামের এনরিচড ইউরেনিয়াম কিন্তু খোঁজ এটা এখনও পাওয়া যায়, ওটা ইরানিয়ানরা শুধু জানে। এবং এই এনরিচড ইউরেনিয়াম তারা ব্যবহার করতে পারে এই আশঙ্কা কিন্তু আছে। এবং আমার ধারণা তারা এই রেজিম চেঞ্জে যাওয়ার অন্যতম ড্রাইভার হচ্ছে যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে যদি থামাতে হয় তাহলে এবার ব্যবস্থার পরিবর্তন করো এবং একটা তাবেদার সরকার গঠন করো যারা এই প্রক্রিয়া যাবে না।
দ্বিতীয় অংশে এখন যদি আসি, এখানে আমার ধারণা চীন এবং রাশিয়া দুজনেই নিরাপদ দূরত্বে আছে। রাশিয়া আছে, তার কারণ হলো ইউক্রেন নিয়ে তার মাথা ব্যথা, এবং সেই ইউক্রেন যুদ্ধে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ করে সহযোগিতা তার দরকার। এবং যেহেতু এখন বিশ্বের দৃষ্টি বা পশ্চিমা জগতের দৃষ্টি ইরানের দিকে চলে এসছে, তার জন্য কিন্তু বলতে পারেন যে ডেকটা খালি হয়ে গেল। এখন কিন্তু সে ওখানে রাশিয়া অ্যাডভান্টেজ পেতে পারে। আমার ধারণা রাশিয়া সেই দিকেই থাকবে। ইরানকে তারা কূটনৈতিক সমর্থন দেবে, যেটা জাতিসংঘে নিরাপত্তা পরিষদে আমরা দেখেছি। চীনের জন্য চীন, পারভেজ আব্বাসী ঠিকই বলেছে, কৌশলগতভাবে চীন একটু বেকায়দা পড়েও, কারণ চীনের একটা এশিওর সাপ্লাই চেইনের অংশ ছিল ইরান। এখন কিন্তু সেই তেলের বা তাকে এখান থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত সাময়িকভাবে একটা বিচ্ছিন্নতা তৈরি করতে পেরেছে। যদি তারা ওখানে বর্তমান ইরানের সরকারকে হটিয়ে নতুন ধরনের সরকার করতে পারে, সেক্ষেত্রে হয়তো ইরানের জন্য একটা সমস্যা তৈরি করতে পারে। তো কাজেই এখানে আমার মনে হচ্ছে যে চীন এবং রাশিয়া দুজনেই কূটনৈতিকভাবে আছে, এবং কেউই এই মুহূর্তে ট্রাম্পকে ফেস করতে চাচ্ছে না। আর এখানে আরেকটা উপাদান চীনের জন্য, যেটা আমার ধারণা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে, এপ্রিল মাসেই ট্রাম্প আসবেন চীনে সফরের জন্য, এবং সেখানে তাদের ভৌগোলিক বৈশ্বিক পর্যায়ের যে বিষয়গুলি আছে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। এবং সেই অপরচুনিটিটা আমার ধারণা এই মুহূর্তে শি জিনপিং চাচ্ছেন না ইরানের ঘটনায় যুক্ত হয়ে এই তাদের দ্বিপাক্ষিক যে বৈশ্বিক আয়োজন আছে সেটাকে কোনোভাবে ব্যাহত করতে। জনাব পারভেজ আব্বাসী, এই সংঘাত বা যুদ্ধ পরিস্থিতি আসলেই একটা কথা প্রচলিত হয় বা অনেক সময় বলা হয়ে থাকে যে এরকম সংঘাত পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমাদের ঠেলে দিচ্ছে কিনা, অথবা আরেকটা যেই জায়গায় উদ্বেগ তৈরি হয় সেটা হচ্ছে যে পারমাণবিক শক্তির ব্যবহার বা পারমাণবিক যুদ্ধ আমরা দেখব কিনা, বা এরকম আশঙ্কা দেখেন কিনা আপনারা। একটু মতামত নিতে চাই যে কি বলেন আসলে। জি, এটা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার আরও ভালো বলতে পারবেন। ওনারা যখন কূটনীতিতে অ্যাক্টিভলি ওরা প্র্যাকটিস করতেন, তো কোল্ড ওয়ারের সময়, তখন একটা কনসেপ্ট ছিল যে ম্যাড, মিউচুয়ালি অ্যাসিওর ডিস্ট্রাকশন। কেননা পারমাণবিক বোম যদি দুজনের কাছেই থাকে, এর ফল আউট অনেক বেশি। তার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র এবং আপনার আগের সাবেক যে আপনার সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক ধরনের একটা আনইজি পিস ছিল, ওরা প্রক্সি ওয়ার করতো। এবং এস্টাবলিশ যারা নিউক্লিয়ার পাওয়ার্স আছে তাদের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে ওরা হচ্ছে পারমাণবিক বোম ব্যবহার করবে। এটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে রাশিয়া। রাশিয়া যখন ইউক্রেনে যখন এখানে এই আক্রমণটা করলো, তখন কিন্তু ফ্রান্সের কাছেও কিন্তু পারমাণবিক বোমা ছিল, এবং আপনার যুক্তরাজ্যের কাছেও ছিল, কিন্তু এটা কিন্তু ওখানে আর ওইটা কিন্তু নিউক্লিয়ার বোমে যায়নি। কেন তো এটা হচ্ছে খুব ভারী এখানে একটা এটার ফলাফল দিতে হবে। এবং নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটির বাইরে যারা এখন নিউক্লিয়ার পাওয়ার অ্যাকোয়ার করেছে, এক হচ্ছে উত্তর কোরিয়া, যাকে রোগ স্টেট ওর হিসাবে সবাই একটু ভয় পায়। 2 হচ্ছে আপনার ভারত, 3 পাকিস্তান, 4 ধারণা করা হয় যে ইসরায়েল এই ক্যাপাবিলিটিস 80s দিকে ওরা অলরেডি বা আর্লি 90s দিকে অ্যাকোয়ার করে ফেলেছে। কিন্তু ওর ব্যাপারে আইএ এবং বিশ্ব, আমি বলবো যে যারা এখানে মোরাল আছে, তারা এই ব্যাপারে বেশি একটা জেনেও জানতে চায় না, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। এখন আপনার যেটা একটা ভয়ের একটা আশঙ্কার কথা আছে যে ইরানে যেটা আছে, এটা এখানে নিউক্লিয়ার বোম, কনভেনশনাল নিউক্লিয়ার বোম না করলেও যদি ওরা যদি অ্যাকচুয়ালি এনরিচ, যেখানে স্যার বললেন যেখানে ইউরেনিয়াম আছে, ওটা দিয়ে যদি ডার্টি বোম করতে পারে, ওটা ডিটোনেশন যেটা কম হলেও মানে এটা লাস্ট অপশন হিসাবে এটা ইউজ করতে পারে। তার জন্য কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক ধরনের একটা হেজিটেশন আছে যে কতদূর পর্যন্ত সে যাবে, কতটুকু ক্যাজুয়ালিটি তার হচ্ছে যুক্তরাষ্ট্রের এখানে সামরিক বাহিনী সেনা সদস্যের হবে। অলরেডি 6 জন এখানে নিহত হয়েছে, এবং যুক্তরাষ্ট্রের অনেকগুলো জায়গা এখানে যেখানে সামরিক এবং বেসামরিক এখানে যেখানে ঘাঁটিগুলো আছে, ওখান থেকে আমেরিকান সিটিজেন থেকে ইভ্যাকুয়েট করা হচ্ছে। তার গালফে এখানে হচ্ছে তার মিত্ররা তার উপর অত্যন্ত বিরক্ত। এবং আমরা এখন দেখছি যে ইউরোপে এখানে যদিও বা তার প্রতি এখানে এক ধরনের এই যুদ্ধের প্রতি ওই রকম সমর্থন ছিল না, কিন্তু যেহেতু সাইপ্রাস এখন আক্রমণ হয়েছে, তার যে ইউরোপিয়ান ইউনিয়ন এখানে আসছে, তো ইরান এটাকে লাস্ট অপশন হিসেবে নিচ্ছে। এবং ইরান যেটা চাইছে হচ্ছে, যেটা আমি দেখা গেছে 100 বছর স্টাডি করে, যে শুধু বম করে, শুধু উপর থেকে প্লেন থেকে বম করে রেজিম চেঞ্জ হয় না। আর যদি আপনি এটা করতে চান, তাহলে হচ্ছে আপনি এখানে স্থলপথে আপনাকে হচ্ছে এটাকে আক্রমণ করতে হবে। তাহলে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের হচ্ছে অত্যন্ত বেশি ক্যাজুয়ালিটি রেট হবে, যেটা হচ্ছে তাদের 2 জন নেতারই, যুদ্ধবাদী নেতাদের জনপ্রিয়তা হারাবে। ইরানের এই রেজিম এটার উপর ব্যাংক করছে যে ক্যাজুয়ালিটি রেট এমনভাবে ওরা বাড়াক যাতে ওরা, এবং একটা ডার্টি বোমের যদি এটা প্রেজেন্স থাকে, এটার জন্য যাতে শেষ মুহূর্তে যাতে এখানে হচ্ছে ট্রাম্প উইথড্র করলে কিন্তু ইসরায়েল উইথড্র করবে।
তো এইটার জন্যই হচ্ছে যে এখানে হচ্ছে ওর ডিফাইন্সটা করছে এবং দেখেন হচ্ছে ওদের অল্টারনেটিভ লিডারশিপও আছে। আগে যে এখানে যিনি নেতা রাহাবার ছিলেন, উনার খামেনির ছেলে মুস্তাফা খামেনি এখন রিপ্লেসমেন্ট চলে আসেন, আলী লারজানি এখন জেনারেল সেক্রেটারি হয়ে গেছেন ওখানকার কাউন্সিল। ওদের কিন্তু একটা স্ট্রাকচার আছে, যদিও বা ইরানের মধ্যে অনেক অসন্তোষ আছে ওদের সরকারের প্রতি, এবং কিছু 2 মাস আগেই কিন্তু একটা বিশাল বড় গণবিপ্লব হয়ে গেল, যেটা হচ্ছে খুব রক্তক্ষয়ীভাবে এখানে এই সরকার ইরানের আয়াতুল্লাহ সরকার এটা সাপ্রেস করেছে। কিন্তু ইরানের লোকদের মধ্যে আবার জাতীয়তাবাদ আছে এবং ওরা কিন্তু জানে যে এখন যদি এরকম ইরাকের মতো বা সুদানের মতো বা সোমালিয়া বা লিবিয়ার মতো যদি বা ইয়েমেনের মতো যদি রেজিম চেঞ্জ হয়, ইরানে কিন্তু অস্থিতিশীলতা হতে পারে এবং ওখানে বিচ্ছিন্নতাবাদী এখানে একটা প্রবণতা আছে। কুর্দিস্তানের মধ্যে আমরা দেখছি ইরাকের কুর্দদেরকে যুক্তরাষ্ট্র মোবিলাইজ করার একটা চেষ্টা করছে, ওরা চাইছে এয়ার কভার। সিস্তানে বালুচিস্তান যেটা আছে একদম পাকিস্তানের সাথে ঘেঁষে, বালুচিস্তান প্রভিন্সের, ওটা আবার সুন্নি মেজরিটি যে এলাকা আছে, ওটা আবার সরে যাওয়ার সম্ভাবনা আছে। সৌদি আরবিয়ার সাথে আবার আরব স্পিকিং মানে অ্যারাবিক স্পিকিং এখানে ইরানিয়ানরা আছে, এই যে খুজিস্তান বলে যেখানে তেলের কন্টেন্ট, ওটা সরে যাওয়ার চেষ্টা আছে। তো ইরানিয়ানদের মধ্যে এই চিন্তাটাও আছে যে বাইরের থেকে যদি ফোর্সিবলি রেজিম চেঞ্জ হয় তাহলে এর ফলাফল নাও ভালো হতে পারে। নিশ্চয়ই আন্তর্জাতিক সংস্থা বলি বা পররাষ্ট্র নীতির কথা বললে বড় যে পরাশক্তি তাদের হাতেও তো লাগাম থাকার কথা, মানে সেই ব্যাপারে যদি তা না হয়ে থাকে তাহলে এই যুদ্ধ পরিস্থিতির উপর নিশ্চয়ই একটা প্রভাব রয়েছে বিশ্বজুড়ে, এবং অর্থনৈতিকভাবেও বলা হচ্ছে সেটা বাংলাদেশের উপরও কী প্রভাব পড়তে পারে। জনাব হুমায়ুন কবির, আপনার কাছে ঠিক এই উত্তরটাই খুঁজতে আসবে, একটা বিরতি থেকে আসছে, বিরতির পরে নিশ্চয়ই কথা হবে। দর্শক আপনারা দেখছেন RICL প্রেজেন্টস মিট দ্য পিপল। একটা বিরতির সময় হলো, আমাদের সাথেই থাকুন। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা হচ্ছিল, আপনারা দেখছেন RICL প্রেজেন্টস মিট দ্য পিপল। রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছে। বিরতির পর আরও একবার স্বাগত। আমার সাথে স্টুডিওতে রয়েছেন জনাব M হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, এবং জনাব পারভেজ করিম আব্বাসী, তিনি ভূ রাজনীতি বিশ্লেষক। জনাব M হুমায়ুন কবির, আপনার কাছে যাই। এই যুদ্ধ পরিস্থিতিতে বলছিলাম যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তাদের ভূমিকা, একই সাথে প্রসঙ্গক্রমে এটাও চলে আসে যে বাংলাদেশে খুব স্বাভাবিকভাবে নতুন সরকার গঠন হয়েছে। আমাদের পররাষ্ট্রনীতি বলে যে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা হবে। যুক্তরাষ্ট্রের সাথে বরাবরই সুসম্পর্ক রেখেছে বাংলাদেশ, একই সাথে মুসলিম বিশ্বের সাথে সম্পর্কের কথা না বললেই নয়, যেহেতু মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার। এই ঘটনার কারণে বা এই সংঘাত পরিস্থিতির কারণে আমাদের উপরে সেই রকম কী প্রভাবটা আসতে পারে বা সেটা কিভাবে আমরা এই সামাল দিব বলে মনে করি? ধন্যবাদ। আপনার প্রশ্নের প্রথম অংশে যাই। আন্তর্জাতিক সংস্থা যদি বলেন তাহলে তা এই শান্তি এবং নিরাপত্তা রক্ষার বৈশ্বিকভাবে এটার দায়িত্ব হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের, এবং নিরাপত্তা পরিষদের মূলত 5 পার্মানেন্ট মেম্বার যারা, তাদেরকে আমরা পার্মানেন্ট স্থায়ী সদস্য বলি, তারা হচ্ছে এই দায়িত্বটা প্রাপ্ত, এবং তার সাথে আরও 10 জন অস্থায়ীভাবে নির্বাচিত হয়ে আসে। এখন যদি সেই কথা বলেন তাহলে আমার ধারণা এখানে আমরা একেবারেই কাহিল অবস্থায় আছি, অথবা আমরা ইমমোবিলাইজ যদি বলি সেই অবস্থায় আছি। তার কারণ হলো 2003 সালে আমরা যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে, জাতিসংঘকে তারা ব্যবহার করেছে, কিন্তু জাতিসংঘের ব্যবহার করলেও জাতিসংঘ যেভাবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যে ভূমিকায় থাকার কথা, সেই ভূমিকাতে কিন্তু বিচ্যুতি ঘটেছে, এবং সেটা বলতে পারেন যে জাতিসংঘের সনদের বাইরে গিয়ে তারা তাদের ন্যাশনাল অবজেক্টিভ সার্ভ করার জন্য করেছে। দ্যাট ক্রিয়েটেড এ ব্যাড এক্সাম্পল। এটা কিন্তু একটা খারাপ দৃষ্টান্ত করেছে, এবং যেটা কিন্তু এখনও দৃষ্টান্ত হিসেবে আসে। এই সাম্প্রতিককালে রাশিয়া, আরেকজন সদস্য পার্মানেন্ট মেম্বার সিকিউরিটি কাউন্সিলে, আক্রমণগুলো আপনি ইউক্রেন তো গেল আরেকজন। এখন মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে আলোচনাও করেনি। প্রেসিডেন্ট 2003 সালে তো জাতিসংঘে এইসব দেখিয়ে টেকিয়ে নিরাপত্তা পরিষদে অন্তত তাদেরকে বলাবার চেষ্টা করেছে, যদিও সেটা কোনো বাস্তবতা ছিল না। এখন যেটা করছে তো জাতিসংঘ জিজ্ঞেসও করেনি। এখন সমস্যা যেটা হচ্ছে, নিরাপত্তা পরিষদের পার্মানেন্ট মেম্বাররা যদি বা তারা যদি এই ধরনের ভায়োলেশনের দিকে যায়, জাতিসংঘের চার্টার বা আমরা যেটাকে প্রিন্সিপালস বলি, তখন কিন্তু জাতিসংঘের খুব বেশি কিছু করার থাকে না। যেমন এই আক্রমণের পরে নিরাপত্তা পরিষদ মিটিংয়ে বসেছিল, সবাই বক্তব্য দিয়েছে, ইরানও বক্তব্য দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে, অন্যান্য সদস্যরা বক্তব্য দিয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। কারণ সিদ্ধান্তের জাতিসংঘের সিদ্ধান্তের একটা আপনি যদি বলেন জটিলতা হচ্ছে, যে কোনো পার্মানেন্ট মেম্বার ভিটো দিতে পারে। এখন এই ভিটোটা প্রয়োগ করতে হয় না, যদি ইন্ডিকেশন দিয়ে দেয় যে আমি ভিটো দেবো, তাহলে আর ওইভাবে প্রস্তাব তৈরি হয়েও আসে না।
তো কাজে আমার ধারণা এখানে জাতিসংঘ যদি বলেন একেবারেই জাতিসংঘের হাত পা বাঁধা যদি বলেন সেরকম জায়গায় এসে আছে। কিন্তু উদ্বেগ প্রকাশ করার মধ্যে কি শুধু সীমিত থাকবে? আবার একই সাথে বলা হচ্ছে যে আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করছে, তো সেই ক্ষেত্রে কোনো জি নর্মেটিভ ফর্ম থেকে বা নর্মেটিভ স্ট্যান্ড থেকে আপনি এটা বলতে হবে এবং বলছো জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কিন্তু বলেছে। তো এই বলা পর্যন্ত আছে, আমরাও যারা জাতিসংঘের সদস্য আছি আমরাও সেটা বলছি, কিন্তু বাস্তবে যারা এই কাজটা করলো তাদেরকে প্রতিরোধ করা বা প্রতিকার করা সেই ক্ষমতা সক্ষমতা এখন এই মুহূর্তে আন্তর্জাতিক সংস্থা বা জাতিসংঘের নাই, এটা আমাদের মেনে নিতে হবে, যদিও এটা কষ্টের ব্যাপার। এবার আপনার শেষ অংশে যদি যায়, বাংলাদেশ তো আছে, বাংলাদেশ তো ধরেন আমরা ছোট অর্থনীতির দেশ, মানে আমি বলবো বা মাঝারি অর্থনীতির দেশ, যারা আমাদের চেয়ে শক্তিশালী অর্থনীতি তারাও কিন্তু এখন বিপদ গুনছে। আমি একটা দৃষ্টান্ত দিই, আজকেই খবর দেখলাম সাউথ কোরিয়া মাত্র 9 দিন তেল তাদের হাতে আছে রিজার্ভের, এবং অনেক দেশই কিন্তু এখন এই ধরনের আশঙ্কা করছে, এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে থাকার ফলে এখান দিয়ে 20% তেল বা গ্যাস যায়। এখন তেল গ্যাস বন্ধ থাকলে তো আপনি গ্লোবাল মার্কেটে এই সাপ্লাই চেইন তো ডিসরাপ্টেড হয়ে গেছে। আর আমাদের মতো যারা আমরা 100% আপনি বাইরে থেকে আমদানি করি, আমাদের জন্য তো আরও বিপদ। বিপদটা কেন? নাম্বার ওয়ান হচ্ছে যে সাপ্লাই কমে গেলে দাম বেড়ে যাবে, যেটা বাড়ছে, গ্যাস এবং তেলের দাম বেড়ে যাচ্ছে। আমরা যারা যে ফরেন কারেন্সি দিয়ে কিনি, সেখানে আমাদের ফরেন কারেন্সি নিয়েও তো প্রবলেম আছে। এখন থেকে 2 বছর আগে আমরা টাকা ছিল না বলে গ্যাস কিনতে পারছিলাম না, এগুলো তো পত্রপত্রিকায় দেখেছি আমরা। তো কাজেই আমাদের কতটা সক্ষমতা আছে যে এরকম আকাশচুম্বী দামের মধ্যে আমরা কিনতে পারবো। প্লাস বাজারে তো এখন সকলেই কিনতে চাচ্ছে, এই কম্পিটিশনে আমার কতটা স্পেস তৈরি করবার সক্ষমতা আছে এটাও তো আমাকে দেখতে হবে। আমরা চেষ্টা করছি। গতকালই পল কাপুর, মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এসে গেছেন, তার কাছে আমরা অনুরোধ করেছি মার্কিন যুক্তরাষ্ট্রের যদি সাহায্য পাওয়া যায়, বা সাহায্য মানে এটা সহযোগিতা পেলেও তার কষ্ট আমাকে পে করতে হবে। এটা গেল একটা, এটা একদিক থেকে। এবার যদি আপনি অন্য দিক থেকে দেখেন, এই মধ্যপ্রাচ্যের জটিলতাটা আমাদের জন্যে, আমাদের পার্টিকুলারলি আমাদের ম্যান পাওয়ার, যেটা আমাদের মানব সম্পদ যারা ওখানে ভাই বোনরা আছে, সেই দিক থেকে কিন্তু বড় ধরনের আঘাতের একটা আশঙ্কা তৈরি হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে তাদের সিকিউরিটি। অলমোস্ট ওখানে বোধহয় আছে 14 লাখ, 1.4 মিলিয়ন বাংলাদেশি, এই সবগুলো দেশ মিলিয়ে। তো 1.4 মিলিয়ন মানুষের এখন কিন্তু নিরাপত্তা, তাদের চাকরির সংস্থান, এবং ওখানে যদি কোনো ধরনের অস্থিরতা এটা যদি কন্টিনিউ করতে থাকে, অনিশ্চয়তা যদি বাড়তে থাকে, এই লোকগুলোকে নিয়ে আমাদের নিরাপদে আনা নেওয়ার একটা প্রয়োজন কিন্তু তৈরি হতে পারে। কাজ হারানোর সংখ্যা তো আলাদা, কাজ হারানো এবং কাজের সাথে সাথে আপনার রেমিটেন্স যেটা আসছে, যেখান থেকে একটা বড় রেমিটেন্স আসে, তো কাজে ওরা জীবন বাঁচাবে না টাকা রোজগার করবে। তো কাজে এদিকে আমার সাপ্লাই ডিমান্ড দুই দিকে কিন্তু আমার জন্য প্রবলেমের আশঙ্কা আছে। এবং সেই প্রেক্ষাপটে আমরা মনে করি, আমি এটা আমার ব্যক্তিগত ধারণা, যে একেবারে এখন আপৎকালীন বিবেচনায় বাংলাদেশ সরকারের উদ্যোগ নেওয়া দরকার। কারণ এই যুদ্ধটা, যেটা পারভেজ আব্বাসি বললেন, এটা কতদিন লিঙ্গার করবে কেউ জানে না, কিন্তু কারণ ইরানি স্ট্র্যাটেজিটাই হচ্ছে যুদ্ধটাকে কস্ট বাড়াও। কস্ট বাড়াতে গেলে কস্ট মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে তাড়াতাড়ি শেষ করে আমি জিতেছি, এরকম একটা অবস্থা তৈরি করে বেরিয়ে যেতে, তার দাবিও করছিল। কিন্তু সেটাই এখন যদি দীর্ঘায়িত হয়, কারণ ইরান চাচ্ছে এটা ফাইনালি সেটেল করতে, আচ্ছা, ইসরায়েলও কিন্তু তাই চাচ্ছে যে এটা এসপার ওসপার করি আমরা। তো সেটা যদি হতে চায়, তো এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয়, তাহলে আমাদের জন্য খুব বিপদ, এবং আমাদের না অনেক দেশের জন্যই বিপদ হবে। এবং তার জন্যে প্রস্তুতিটা আমি বলছি, যেহেতু আমাদের অর্থনীতিও এখন খুব শক্তিশালী জায়গায় নাই, কাজে এখনই আমরা যদি অবস্থা ভালো হয় তাহলে আমাদের প্রস্তুতি প্রয়োজন হলো না, কিন্তু আমরা ওয়ার্স্ট কেস সিনারিও ধরে কিন্তু আমি মনে করি একটু প্রচেষ্টা নেওয়া দরকার। একেবারে সর্বোচ্চ সরকার প্রধানকে নেতৃত্বে টাস্কফোর্স করে বিভিন্ন মন্ত্রণালয় যারা এর সাথে সংশ্লিষ্ট, তাদের নিয়ে এই মুহূর্তে বোধহয় একটু আপৎকালীন ব্যবস্থার দিকে মনোযোগ দেওয়া দরকার। একই বিষয় পারভেজ আব্বাসি, আপনার কাছে আসি, যে বাংলাদেশের কেবল নতুন সরকার গঠন হলো, কিন্তু জ্বালানি বলেন, আরএমজি সেক্টর বলেন, আমদানি রপ্তানি বলেন, কিংবা মধ্যপ্রাচ্য থেকে যে রেমিটেন্স আসে, বিশেষ করে আমাদের যারা বিদেশে কর্মরত রয়েছেন, দেশে রেমিটেন্স পাঠান, সার্বিকভাবে আমাদের আসলে করণীয় কি? সরকারের এই মুহূর্তে কি করণীয় বলে আপনি মনে করেন?
যেটা অ্যাড্রেস করা আমি উচিত? অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যারের সাথে একমত, কেননা আমার মনে হচ্ছে যে নতুন সরকারের তো এটা দোষ না যে এত বড় বিপদটা হয়েছে, কিন্তু এটাকে ইংরেজিতে যেটা বলি হচ্ছে এক্সোজেনাস শক বা এটা ব্ল্যাক সোয়ান ইভেন্ট, যেটা অপ্রত্যাশিত ছিল, কিন্তু প্রিপেয়ার্ডনেস সবসময় থাকা উচিত, প্রস্তুতি থাকা উচিত। তো এখন যেটা করা উচিত যে আমার মনে হয় প্রধানমন্ত্রী অফিস থেকে যেটা বললেন, যেটা ক্রাইসিস কোঅর্ডিনেশন সেল করা উচিত, এবং ওখানে রেলিভেন্ট মিনিস্ট্রিজ আমার মতে আরও এখানে যে চেঞ্জ হতে পারে, বাট এখানে হচ্ছে অবভিয়াসলি ফাইন্যান্স মিনিস্টার, আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনার যে প্রবাসী কল্যাণ বা এক্সপ্যাট্রিয়েট এখানে এখানে যে মিনিস্টার আছে, এবং হচ্ছে আমাদের আর্ম ফোর্সেস যেখানে যারা রিপ্রেজেন্টেশন রাখে, যারা হচ্ছে ইউনাইটেড নেশনসের পিস কিপিং ফোর্সের সাথে আছে, এদেরকে নিয়ে এখানে হচ্ছে একটা কোঅর্ডিনেশন সেল করা উচিত। এবং তার সাথে সাথে আমাদের প্রত্যেকটি এমবেসি যারা মধ্যপ্রাচ্যে আছে তাদেরকে হচ্ছে 24/7 24 ঘন্টা সপ্তাহে 7 দিন ইমার্জেন্সি হেল্পলাইন থাকা উচিত, এবং সেফ শেল্টার। সেফ শেল্টারটা কোথায় পাবেন? কেন কুয়েত সিটিতে, তারপর আপনার হচ্ছে যে আপনার দোহাতে, আপনার এখানে প্রত্যেকটি জায়গায় আপনি যেখানেই বলেন সেখানে কিন্তু এখন হচ্ছে ওদের যেটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ড্র ছিল রিজিনাল সিকিউরিটি, এখানে প্রসপেরিটি, ওটা কিন্তু এখানে এফেক্ট হয়েছে ওদেরকে, এবং এয়ার স্পেসও বন্ধ, এবং আপনার ওখান থেকে হরমুজ প্রণালীতে জাহাজও বন্ধ। তাহলে আপনারা এখানে ওদেরকে হচ্ছে সেফটি দেওয়া, এবং তারপর ওদেরকে দরকার হলে দেশের খরচে এখানে ফেরত নিয়ে আসা, এটা বোধহয় আমাদের সরকারের প্রথম কর্তব্য। এবং দুই, আমি আরেকটা জিনিস যেটা এখানে আমাদের হাতে একদমই নেই, যেটা আমরা এখনো চিন্তা করছি না, এই হরমুজ প্রণালী থেকে তো আমাদের 90% হচ্ছে তেল এবং এলএনজি আসে, এটা তো এক। দুই, আরেকটা হচ্ছে হরমুজ প্রণালী থেকে সারা বিশ্বের 1/3 ইউরিয়া আসে। এই ইউরিয়াটা যদি এখানে আসে, যেটা আমরা করছি, যদি যুদ্ধ আরও 1 সপ্তাহ যায়, তাহলে আপনার হচ্ছে যে আপনার ভুট্টা, তারপর আপনার হচ্ছে গম এবং চাল, এগুলোর কিন্তু হচ্ছে যে আপনার এখানে হচ্ছে খরচ বেড়ে যাবে। এবং আমাদের কিন্তু এখন কিন্তু হচ্ছে যে ফলনের সিজনটা আসছে, আর এমনিই আমাদের মূল্যস্ফীতি 8.5-8% বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বৈদেশিক মুদ্রা কম আছে, এবং যদি আপনার যদি এখন আমদানি খরচটা বেড়ে যায়, তখন কিন্তু আমার যেটা হচ্ছে যে মূল্যস্ফীতি বাড়তে থাকবে, খাদ্য মূল্যস্ফীতি বাড়তে থাকবে, টাকার অবমূল্যায়ন হবে, রিজার্ভ কমতে থাকবে। এবং তার সাথে সাথে আপনি দেখুন আমাদের আরও সমস্যাটা হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টসে যে আমরা রপ্তানিটা করি, এই হরমুজ প্রণালী এবং সুয়েজ ক্যানাল দিয়ে যায়, এটা আপনার মধ্যপ্রাচ্যে যায়, এমনকি খোদ ইরানেও কিন্তু আমরা 10.9 মিলিয়নের মতো রপ্তানি করি রেডিমেড গার্মেন্টস ও ফার্মাসিউটিক্যালস, মধ্যপ্রাচ্যে যায়, আপনার ইউরোপের বাজারে যায়, যুক্তরাজ্যের বাজারে যায়, যুক্তরাষ্ট্রের বাজারে যায়। এখন যেটা করছে, আপনাকে সাউথ আফ্রিকার কেপ অফ গুড হোপ দিয়ে রিরাউট করতে হচ্ছে, যাদের 7 থেকে 14 দিন আপনার হচ্ছে এই যাত্রাটা প্রলম্বিত হচ্ছে। এবং তার সাথে সাথে আপনার যেটা হচ্ছে যে আপনার ফ্রেট চার্জে ওটার 50% বেড়ে যাচ্ছে, আপনার এখানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 30% বেড়ে যাচ্ছে। এবং আরও সমস্যা হচ্ছে, যদি এরকম চলতে থাকে আমাদের এক্সপোর্ট রপ্তানি আমাদের 5 থেকে 10% কমতে পারে, উইচ ইজ আ হিউজ অ্যামাউন্ট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা না আমি যদি এখানে রিটেরিটটা করি, আমাদের যে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ আছে, এটা কত দিনে আছে, এটা একটা আশঙ্কা। এবং এখন সরকারের এটা চেষ্টা করা উচিত যে এটা নিয়ে গুজব না ছড়ায়, এবং যাতে স্বাভাবিক এখানে তেলের চাহিদা যাতে এখানে ডিসরাপ্টেড না হয়, এটা যাতে, এবং এটা যাতে পাবলিক সেন্সিটাইজেশন হওয়া উচিত। কেন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত যারা এখানে কর্মকর্তা আছেন, তারা যাতে খুব রেসপন্সিবিলিটির সাথে লোকের সাথে কমিউনিকেট করা হয়, যাতে এক আতঙ্ক সৃষ্টি না হয় এবং কালোবাজারিরা এটা থেকে মুনাফা না নিতে পারে, এটা একটা কমিউনিকেশন হওয়া উচিত। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি বলবো হচ্ছে যে আমাদের সবচেয়ে দেখেন দুর্ভাগ্যের কথা কি ছিল, মার্চ থেকে মে 2026 সালে আমাদের প্রায় 18টা এলএনজি বড় বড় এখানে ট্যাঙ্কার আসার কথা ছিল হচ্ছে আপনার এই মধ্যপ্রাচ্য থেকে। কারণ আমরা ক্রুড অয়েল নিয়ে হচ্ছে আমদানি করে হচ্ছে শুধু যতগুলো জাহাজ আসার কথা ছিল সবগুলো পাইনি, একটা না দুইটা আসছে শুধু সৌদি আরবিয়া এবং হচ্ছে আপনার ইউএই থেকে আমরা নিই ক্রুড অয়েল, এবং আমরা মূলত নিই হচ্ছে কাতার এবং ওমান থেকে এলএনজি। তো ওইগুলো সবই ওখানে আটকে আছে এখন। এবং আমাদের যে স্পট প্রাইসটা, যে স্যার ঠিকই বললেন, এটারও সমস্যা আছে। এবং সামনে আইএমএফেরও দল আসবে, যাদের সাথে আমাদের আবার এখানে হচ্ছে বসতে হবে। তো আমাদের সাথে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তো এই ক্রাইসিস কোঅর্ডিনেশনের জন্য আমার মনে হয় একটা শর্ট টার্ম এবং লং টার্ম আমাদের স্ট্র্যাটেজি এখানে ডিফাইন করা। নিশ্চয়ই পরামর্শের জায়গা আপনাদের কাছ থেকে আরো শুনতে চাই। একটা বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে আসছি দর্শক। RICL প্রেজেন্টস মিট দ্য পিপল দেখছেন, একটা বিরতির সময় হলো, আমাদের সাথে থাকুন।
আপনারা দেখছেন RICL প্রেজেন্স মিট দ্য পিপল। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছি। জনাব হুমায়ুন কবির, আপনার কাছে এই পর্যায়ে আসি। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী সেক্রেটারি পল কাপুরের কথা বলছিলেন, যিনি বাংলাদেশে সফররত 2 দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে দেখা করেছেন, রাজনৈতিক দলগুলো তার সাথে দেখা করেছে। ঠিক এই পরিস্থিতিতে এরকম সময় 2 দিনের সফর, এটা আলাদা করে কি গুরুত্ব বহন করে বাংলাদেশের সাথে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্পর্কে এবং বাণিজ্য যে নানা চুক্তি বা এর আগেও যে শর্তগুলো জড়িত ছিল? দুইটা বলবো, দুইটা বিষয়। একটা হলো যে এই সময় যেটা বললেন, আসলে এটা আগে থেকেই স্লট করা, তো কাজেই সেভাবে তিনি এসেছেন। এবং আলোচনা এই বিষয়টা যেহেতু উঠে আসছে, একটা হলো যে উনিও কিন্তু নতুন মানুষ, উনিও খুব বেশি দিন হয়নি, কি বলা যায়, ওই যে কি বলে ওদের সিনেট ওনাকে কনফার্ম করেছে, তো বেশি দিন হয়নি। কাজেই ওদের একটা প্র্যাকটিস আছে যে যে এলাকার দায়িত্বে থাকেন ফ্যামিলিয়ারাইজেশন ট্রিপ বলা হয়। তো আমার ধারণা তার এই ভিজিটটা মূলত ফ্যামিলিয়ারাইজেশন ট্রিপ। আমাদের নির্বাচনের পরে ঘটেছে বলে আমাদের জন্য এটা একটু বাড়তি গুরুত্ব নিয়ে এসছে, এটা একটা বিষয়। সেকেন্ড যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশে একটা নতুন সরকার এসছে এবং একটা প্রেক্ষাপট তো আমরা সকলেই জানি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সমর্থন করে যাচ্ছে, এখানে তারা ডেমোক্রেটিক প্রসেসটা টেকসই করতে আগ্রহী, অর্থনীতিটাকে একটা জায়গায় নিয়ে আসতে আগ্রহী। সাম্প্রতিককালে তারা আমাদের সাথে যে ট্যারিফ রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টটা করেছে, এটা বাস্তবায়ন করতে আগ্রহী। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে অভিনন্দন বার্তা পাঠিয়েছে, ওখানে কিন্তু তিনি তার পড়লে কিন্তু বোঝা যায় যে তাদের প্রায়োরিটিসগুলো তারা কীভাবে আইডেন্টিফাই করেছে। তারা বাংলাদেশকে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির আলোকে দেখতে চায়। বাইলেটারালের চাইতে তাদের কাছে গুরুত্ব ওইটা, অথবা বাইলেটারালটাকে ওই ফ্রেমে তারা ইন্টারপ্রেট করে, 1 নাম্বার। 2 নাম্বার, কিন্তু উনি বলেছেন যে আমরা এই যে চুক্তি, যেটা রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট যেটা হয়েছে, সেটা বাস্তবায়ন যেন দ্রুত হয়, এটা প্রায়োরিটির কথা উল্লেখ করেছে। তৃতীয় যেটা বলছে সেটা সামরিক সহযোগিতার বিষয়। এখানে বাংলাদেশ ডাইভার্সিফাই করতে চায়, তারাও আগ্রহী। তো এই জায়গাটায় তাদের একটা আগ্রহের জায়গা আছে কিন্তু, এবং সেখানে এই 3টে বিষয় প্রাধান্য। আমার ধারণা পল কাপুরও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন। তার সাথে হয়তো যুক্ত হয়ে থাকবে যে বাংলাদেশ যেহেতু একটা ডেমোক্রেটিক প্রসেসে যাচ্ছে, 12 তারিখে পার্লামেন্ট বসছে, একটা নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা তৈরি হচ্ছে, এখানে সরকারি দল কিভাবে চিন্তা করছে, বিরোধী দল কিভাবে চিন্তা করছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা এটা যে আগের চেয়েতে কীভাবে ভিন্নভাবে সাজানো যায়, এগুলো নিয়ে তথ্য আমার ধারণা ইনফরমেশনের জন্য তিনি চেষ্টা করেছেন। এবং তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন, সরকারের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। তো এটা প্রাথমিক আলোচনা, এবং প্রায়োরিটির দিক থেকে তারা রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টার বাস্তবায়ন দেখতে চায়, বাংলাদেশের সাথে সামরিকভাবে সামরিক বিষয়গুলো নিয়ে আরেকটু ক্লোজ কাজ করতে আগ্রহী। এই বিষয়গুলো আমার কাছে মনে হয় প্রধান। জনাব পারভেজ আব্বাসী, শ্রমবাজারের সংকটের বিষয়টা আবার আসি, যে যেহেতু মধ্যপ্রাচ্য থেকে যারা আটকা পড়েছেন তাদের ফিরিয়ে আনা, অথবা সামনে যারা যাওয়ার জন্য অপেক্ষারত ছিলেন বা সামনে কি হতে পারে, এই ব্যাপারে এই মুহূর্তে করণীয় কি হতে পারে, বা যারা আটকা পড়েছেন যাদের মনে নানা প্রশ্ন, তারাই বা কিভাবে দিক নির্দেশনার জন্য অপেক্ষা করবে? এটার জন্য তো কোনো সিলভার বুলেট নেই, কিন্তু 1990 যে প্রথম গালফ যুদ্ধ ছিল, বা এখানে তখন বা 2003-এ যখন যখন আবার দ্বিতীয় গালফ যুদ্ধ হলো, তখন কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশি ভাই, প্রবাসী ভাইরা কিন্তু আটকে পড়েছিল। তো তখন আমরা কিন্তু জাতিসংঘ এবং IOM, এদের এখানে তাদের কাছে আমরা, বিশেষত IOM এর কাছে আমরা হেল্প নিয়েছিলাম। এবং ক্ষেত্র বিশেষে এখন আমাদের দরকার হলে আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, তাদেরও মানে প্রচুর সংখ্যক ভারতীয় এখানে প্রবাসী আছে, 10 মিলিয়ন। জি, 10 মিলিয়ন। সো দ্যাটস এ সিগনিফিকেন্ট নাম্বার। সো ওদের সাথে এখন অবশ্য ওরা আগে তাদের নাগরিককে প্রাধান্য দিবে। তো আমাদের এইরকম এখানে বেশ কয়েকটি দেশের সাথে কথা বলতে হবে, মধ্যপ্রাচ্যের দেশে, যে যুদ্ধটা তো আগে একটা সাময়িক বিরতি হতে হবে। তারপর তো আপনি সাগর পথে বা যে আপনি এখানে আপনার যে মানে থ্রু দ্য এয়ারওয়েজ আপনি ওকে নিয়ে আসতে পারবেন। এটা 1। 2 যে আমাদের এখন আমাদের যদি এখানে জব লস হবে, এটা আমাদের আশঙ্কা করতেই হবে। কেন এখানে অনেক হলো এখানে মধ্যপ্রাচ্যে কিন্তু ব্যবসা বা বাণিজ্য বা বিদেশি বিনিয়োগ বা আপনার যে পর্যটন, এগুলো কিন্তু এখন থেমে দাঁড়াবে। অ্যাটলিস্ট 6 মাস বা 1 বছর এটা টার্ন অ্যারাউন্ড করতে লাগবে। ওই সময় কিন্তু আমাদের এই যারা আসে তাদেরকে এই যে ফ্যামিলি কার্ডের আওতায় বা এখানে টেম্পোরারি যে ওয়ার্ক ডিসপ্লেসমেন্ট, তাকে আমাদেরকে এখানে কিছু থেকে সহযোগিতা বা রিস্কিলিং টুলস দিতে হবে। সমস্যা একটাই, টাকাটা আসবে কোথায়?
কেন আমরা তো অলরেডি টাকা আমাদের কমতি আছে বলে IMF এর কাছে লোন নিয়েছি। আমাদের আগের বছর $7.1 বিলিয়ন মতো আমরা শুধু হচ্ছে ডেট সার্ভিসিং করেছি। আমাদের ডেট টু জিডিপি রেশিও পাবলিক এবং মানে আমার ন্যাশনাল ডেট এবং ফরেন ডেট মিলিয়ে হচ্ছে 100%-এর উপরে, এবং আমাদের কর উত্তোলনের যে রেশিও ট্যাক্স টু জিডিপি রেশিও 7% নিচে, যে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমি আপনাকে সমস্যাগুলো বলছি, তা আমার কিন্তু সমাধান দেওয়াটা অনেক সহজ। আমরা তো সরকারকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু বিএনপি এখন একটা কমপ্লেক্স একটা টাইমে এখানে আসছে, এবং হচ্ছে যেখানে অর্থনীতি দুর্বল, যেখানে আপনার 21% লোক হচ্ছে আপনার দারিদ্র সীমানার নিচে, যেখানে তরুণদের মধ্যে বেকারত্বের হার হচ্ছে 28%। তো এইরকম একটা এবং আমাদের বিনিয়োগের মাত্রা হচ্ছে 5 বছর সর্বনিম্ন। তো তাহলে এখানে হচ্ছে যে, এবং বৈদেশিক বিনিয়োগ তো ন্যায় বললেই চলে। তো এইরকম একটা অবস্থায় বিএনপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ, এবং আমার মনে হচ্ছে একটা কোঅর্ডিনেটেড স্ট্র্যাটেজি নিতে হবে। দরকার হলে বিরোধী দল যারা আছে এখানে যারা আছে তাদেরকে এবং হচ্ছে এক্সপার্টদেরকে নিয়ে ইন কনফিডেন্স নিয়ে একটা কনসার্টেড একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি করতে হবে। কারণ এখানে আমার মনে হয় শুধু পলিটিক্যাল লাইন্সে বা এখানে শর্ট টার্ম এখানে আমরা ফল পাবো না। জনাব হুমায়ুন কবির, আপনি কিভাবে যোগ করবেন, বিশেষ করে পরামর্শের জায়গায়? সেটাই আমি পারভেজ আব্বাসী যেটা বললেন, আমিও তার সাথে একমত যে অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু একসাথে এসে যাচ্ছে। এটাকে ঠান্ডা মাথায় এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্সরা যারা আছে তাদের কাছে তো পারভেজ আব্বাসী যে কথা বলছে যে এই কাজগুলি করতে গেলে তো টাকা লাগবে, টাকা কোথায় পাবো? এক্সপোর্টের জায়গায় কি বেটার নেগোশিয়েট করার কোনো সুযোগ দেখেন, বিশেষ করে কূটনীতিক চ্যানেলগুলো ব্যবহার করে? এখন তো আপনি গ্লোবাল রিসেশন হতে পারে এরকম একটা আশঙ্কা তো করা হচ্ছে, কারণ আপনার তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, কাজে এটার ইম্প্যাক্ট সবখানেই যাবে। কাজে ইকোনমিক অ্যাক্টিভিটিতে কিন্তু স্লোডাউন আসবে। আপনি তো এক্সপোর্ট করবেন তো ডিমান্ড থাকলে, এখন সেই জায়গায় রিস্ক আছে। আমি যদি আমার এই এখনকার যে লেভেলটা আছে এটাও বজায় রাখতে পারি, তাহলে তো আমি একটা নিশ্চিত জায়গায় থাকবো। ওয়ারিং সাইন হচ্ছে যে এটাও রাখতে পারবো কি না, রেমিটেন্স আমার এফেক্টেড কীভাবে হয়। সো কাজেই আমার ইনকাম রেভিনিউ যেটা আসছে সেই জায়গাগুলো নিয়েও কিন্তু চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এখন আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার্সরা আছে তাদের সাথে কথা বলতে হবে, এবং যেটা বললো যে আমরা জাতিসংঘের বিভিন্ন সংস্থা যাদের IOM পার্টিকুলারলি ফর মাইগ্রেশন যেগুলো করে লোকজন নিয়ে আসে সেগুলো করতে পারি। আমার ধারণা এগুলোই একটা স্ট্র্যাটেজির আওতায় এই কাজগুলোর জন্য একটু মনোযোগ বোধহয় দিতে হবে। এবং এটা আমি আবারও বলছি যে এটা কিন্তু আপৎকালীন, এইরকম সিচুয়েশান কিন্তু সচরাচর হয় না, আমরা আগে দেখেছি। এবং এইগুলো করার জন্য আগের কিছু অভিজ্ঞতা আমাদের আছে, সেগুলোর বিষয়ে আমাদের কিন্তু একটু, আমি মনে করি যে একটু সচেতন থেকে আগের গুড প্র্যাকটিসগুলো আমরা এখন নিয়ে আসতে পারি, জাস্ট টু হেল্প আওয়ারসেলভস। নতুন করে এই সরকারের জন্য পররাষ্ট্রনীতি কি নতুন করে আবার রিভাইজ করতে হবে, বা কিছুটা পরিবর্তন আসবে, যেহেতু বৈশ্বিক একটা বাস্তবতায় পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, বিশেষ করে যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতি যদি ধরা হয়? আমাদের জন্য খুব পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে করছি না, কারণ আমরা তো বেসিক্যালি সবার সাথেই সম্পর্ক রেখেই চলতে চাই। এখানে আইদার অর হওয়ার তো কোনো সুযোগ নাই। যে জায়গাটা মনে রাখতে হবে সেটা হলো যেটা বর্তমান সরকার বলছে যে বাংলাদেশ ফার্স্ট, আমার স্বার্থটার কথা মনে রেখে যার সাথে আমার যেভাবে সম্পর্ক তৈরি করা দরকার সেই বিষয়টাতে আমি মনে করি পেশাগতভাবে আমরা মনোযোগী থাকব। আচ্ছা, স্বার্থ রক্ষার প্রশ্নে জনাব পারভেজ আব্বাসী, যদি এটা তো গেল বৈশ্বিক পরিস্থিতিতে, যদি অভ্যন্তরীণভাবে স্বার্থ রক্ষায়, জনগণের স্বার্থ রক্ষা, যেহেতু বলছে যে সবার আগে বাংলাদেশ, সরকারের সামনে এই মুহূর্তে কি করণীয়, খুব সংক্ষেপে, অর্থনীতি পুনরুদ্ধারে বলি বা এই সংকট মোকাবিলায়? প্রথমত হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে অনেক সময় যেটা স্যার যে ব্রেকে আমরা কথা বলছি প্যানিক বাইং, যে গুজব দ্বারা বা স্পেশালি সোশ্যাল মিডিয়ার গুজবটা যাতে না বিশ্বাস করে, এবং মানুষের আগে থেকে কিনে মজুত না করে মানে আপনার খাদ্যদ্রব্য। এবং আর 2 নম্বর হচ্ছে তেল যাতে হচ্ছে যে পেট্রোল পাম্পগুলো, পেট্রোলের ডিলাররা তারা যাতে এখানে হচ্ছে যে আর্টিফিশিয়াল ক্রাইসিসটা ক্রিয়েট করতে, এটার জন্য একটা বাজারে মনিটরিং সেল দরকার আছে। সরকারের মেসেজটাতে সরাসরিভাবে কমিউনিকেট করা হয় উইদাউট এনি অ্যাম্বিগুইটি, 1। 2, আমরা যদি মানে অত্যন্ত যদি চাপে পড়ি তাহলে হচ্ছে যে উপায়হীন হয়ে, তাহলে আমাদের যদি একেবারে যদি মনে করি যদি কনফ্লিক্ট আরও বেশি হয়, তাহলে চীনের কাছে আমরা যদি এখানে হচ্ছে যে কিছু আমরা লেটার অফ ক্রেডিটে যদি আমরা যদি কিছু সাময়িককালীন আমরা যদি এখানে কিছু ফুয়েল আমরা ইম্পোর্ট করতে পারি, তাহলে হয়তো বা সাময়িক এটা হবে। এবং সামনের দিকে আমার যেটা আমি এটা একটা বলেও রাখবো, ভারতের সাথে সম্পর্কটা আরও উন্নত করতে হবে একটা কারণে, কেন আমরা তাহলে হচ্ছে নেপাল এবং ভুটান থেকে হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য কানেক্টিভিটিটা আমরা পাবো, এবং আমাদের রিনিউয়েবল এনার্জিটা বাড়াতে হবে, তো আমাদের এনার্জি মিক্সটা বাড়াতে হবে।
যাতে ভবিষ্যতে এই মধ্যপ্রাচ্যে আরও এরকম অস্থিতিশীলতা হওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু আমাদের আবার এইরকম ঝুঁকিতে পড়তে হবে। বাট আপাতত এই দুটো যেটা জিনিস বললাম সেটা করতে হবে, এবং গভর্নমেন্টকে একটা কমিউনিকেট করতে হবে সরকারকে, দে আর ইন চার্জ, দে আর অ্যাওয়্যার অফ দ্য ক্রাইসিস, ম্যাগনিটিউড অফ দ্য ক্রাইসিস, অ্যান্ড দে আর ডুইং মানে হোয়াট এভার দে টেক্স, যে মানুষের স্বার্থটা বাঁচানোর জন্য, এবং সবার আগে বাংলাদেশ এটা চিন্তা করে ওরা যে কাজটা করছে, মানুষের কনফিডেন্সে রাখার জন্য ওই পারসেপশনটা এখানে কমিউনিকেট করতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব পারভেজ করিম আব্বাসে, অনেক ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ জানতে চাই এবং হুমায়ুন কবির আপনাকেও। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখছিলেন RICL প্রেজেন্স মিট দ্য পিপল। আগামী সপ্তাহে একই সময় হাজির হব। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।